প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ইরান ইসরায়েল সংঘাত, হামলা চালিয়ে যাবে দুই দেশ। লন্ডনের বৈঠকের পর উচ্ছ্বসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে। দৈনিক যুগান্তর, জনমনে স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা, এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনী ট্রেনে। ন্যায়সঙ্গত প্রতিশোধ বলে গর্জে উঠেছে ইরান, পাল্টা হামলায় তছনছ ইসরায়েল। দৈনিক সমকাল, ইরান অনর, ইসরায়েল কঠোর, সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। কালের কণ্ঠ, দেশ জুড়ে ভোটের হাওয়া, চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, বিবিসিকে ডক্টর ইউনুস। দৈনিক ইত্তেফাক, ইসরায়েল আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের, 16 বছরে সরকারের অপচয় 3000 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন, বিশ্বযুদ্ধের অশনি সংকেত, মামলা দ্রুত নিষ্পত্তিতে কোর্ট সংশোধন হচ্ছে। মানব জমিন, হামলায় কাঁপছে ইরান ইসরায়েল, ময়না তদন্ত, ইউনুস তারেক বৈঠক। খবরের কাগজ, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, বৈঠকের ফল দৃশ্যমান হবে তারেকের পদক্ষেপে। আমাদের সময়, ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল, আজ আষাঢ়স্য প্রথম দিবস। সময়ের আলো, সংকট কাটলেও সংশয় কমেনি। ইনকিলাবের শিরোনাম, রাজনীতিতে স্বস্তির সুবাতাস, ইসরায়েল 3 F-35 যুদ্ধবিমান ভূপাতিত। দৈনিক জনকণ্ঠ, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, আমার দেশ নির্বাচনী ট্রেনে দেশ, যুক্তরাজ্য থেকে 5 অর্জন নিয়ে ফিরলেন প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, সিনেমার আড়ালে অর্থ পাচার, ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল, দীর্ঘস্থায়ী হতে পারে যুদ্ধ সংঘাত, এই দীর্ঘস্থায়ী হতে পারে, এই ধরনের সংবাদ পড়লে একটু মনটা খুব খারাপ হয়ে যায়। একটু অন্যরকম আলোচনা দিয়ে শুরু করি। আজকে আষাঢ়ের প্রথম দিন, আষাঢ়স্য প্রথম দিবস। প্রথম আলোর শিরোনাম, আজ আষাঢ়ের প্রথম দিন, ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিন। যুগান্তরের শিরোনাম, এলো কদম কেতুকির বর্ষা। সমকাল শিরোনাম করেছে, শুরু হলো বাদল ঝড়া দিন। ইত্তেফাকের শিরোনাম, বর্ষার দূত কদম ফুল। কিন্তু কদম ফুলকে আমরা দেখতে পাই? এই মহানগরের কোথাও তো আমি কদম ফুল দেখিনি, অন্তত আজকে দেখিনি। আচ্ছা, তাই না? যদি আমরা ছেলেবেলায় ফিরে যাই, আপনারও আমারও বা অন্যদের সবারই, তাহলে দেখব যে এই দিনে কদম ফুল ফুটেছে। যা ওইটা একটা বড় বিষয় নয়, কিন্তু আমাদের সংবাদপত্রগুলো কেন আষাঢ়স্য এই শব্দটি ব্যবহার করছেন? আষাঢ় মাস তো আমাদের বাংলা মাসের একটি, তাকে কেন প্রধান করা হচ্ছে না? কেন কালিদাসের ওই শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে? আমাদের এই বিবর্তন ধারার চিন্তাকে আমাদের আহ্বান করতে হবে, এবং আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে সাংস্কৃতিক যে প্যাটার্ন, এটাকে আমাদের তুলে ধরতে হবে দুটো কারণে। একটা হলো যে আমরা আমাদের নিয়ে বাঁচতে চাই, আমাদের নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আমরা এমন কিছু করতে চাই যেটা অন্যেরা দেখে আমাদের উৎসাহিত হবে, আমাদের প্রশংসা করবে এবং আমাদের পথ অনুসরণ করবে, তাই না? এখন সংস্কৃতি যদি আমাদের সেই পথ দেখায় তাহলে খুবই ভালো, আর যদি না দেখায় তাহলে আমাদের উচিত হবে সেইভাবে নিজেদেরকে তৈরি করা এবং সেখানে নিয়ে যাওয়া। এটাই হলো মূল বিষয়। না, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, যদিও এখন ওই ষড়ঋতুর সব ঋতুই কি দৃশ্যমান আমরা পাই কিনা সেটা একটা সন্দেহ। পাই না, কিন্তু আবহাওয়া কিন্তু ঠিকই থাকে। হয়তো আমরা সাধারণ মানুষ এটার গভীরতর যে রূপ ব্যঞ্জনা, সেটা হয়তো না, সেটা আমরা দেখি না, দেখতে পাই না। কারণ হলো যে এটা দেখতে হলে যেমন
শরৎ এবং হেমন্ত বোঝা যায় না, কখন আসে কখন যায়, কখন যায়, কিভাবে যায়, তাই না? আমরা বুঝি মানে বর্ষা, গ্রীষ্ম, হ্যাঁ বর্ষা বুঝি, হ্যাঁ এই তিনটা বুঝি, শরৎ হেমন্ত বুঝি না। এই কারণে যে যখন দেখি যে আকাশের মেঘ ছেড়া ছেড়া, হ্যাঁ পেঁজা তুলার মতো, পেঁজা তুলার মতো ছেড়া ছেড়া, তখন আমরা বুঝি যে হ্যাঁ আমাদের ওই মানে রূপটা এসছে, ওই ষড়ঋতুর দুটো ঋতু আবার নতুন করে এসছে। এটা ভালো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কি জানেন, যে আজকে আমাদের এই সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে ইরান এবং ইসরায়েল, না সেই আলোচনা তো আছেই, তবে একটা ব্যাপার যেটা হয়, আমাদের এই 6 ঋতুর দেশটি প্রত্যেকটি ঋতুতেই নানা ধরনের বৈচিত্র্য নিয়ে আসে এবং আমাদের মনের মধ্যে আন্দোলিত হয়, আনন্দ হয়, সবকিছু মিলে আমরা অপেক্ষা করি। যেমন আমরা শীতের অপেক্ষা করি, আমরা বর্ষার অপেক্ষা করি, সেই অপেক্ষা করি না, তবুও গ্রীষ্ম দরকার, অবশ্যই দরকার। অনেক ধন্যবাদ। আজকের এই বর্ষার প্রথম দিনে আমরা এই আলোচনাটুকু করলাম। মানুষ ভালো থাকুক, বর্ষা সিক্ত করুক মানুষকে। তা তো বটেই। আপনি যুদ্ধের দামামার কথা বলছিলেন, কিন্তু তার আগে একটু বাংলাদেশের কথা, একটু দেশের কথা বলি। প্রথম আলোর শিরোনাম, উচ্ছ্বসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, জামাত মন্তব্য করেছে, এবং ক্ষুব্ধ জামায়াত এনসিপি পত্রিকার শিরোনাম। গতকাল এই শিরোনাম ছিল, আজকেও শিরোনাম। তাহলে মানে আপনার প্রেডিকশনটা কি হচ্ছে? প্রেডিকশনটা হলো ভালো। ভালো? কেন ভালো? যে বিএনপির মতো একটি বড় দল, রাজনৈতিক দল, যে এখন না আমাদের সামনের দিনগুলোর জন্য যে চিন্তাকে, ভাবনাকে আমাদের দিচ্ছে, সেটা হলো নির্বাচন। বিএনপি কি বাধা হয়েছিল? আমরা যে এই কথাগুলো বলছি, বিএনপি বাধা হয়েছিল? ছিল না। তাদের যে দাবি ছিল সেটা হলো যে একটা একেবারে ভালো সুনির্বাচন যাতে করা যায়, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা হয়, সেটাই আমাদের প্রত্যেকেরই কিন্তু এটাই চাওয়া। আমাদের প্রত্যেকেরই আমরা এটা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং গণতন্ত্রের প্রাথমিক এবং প্রথম পদক্ষেপই হলো নির্বাচন, এবং সেই নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক এবং প্রত্যেকের গ্রহণযোগ্য বলে হবে। অতীতে আমরা বহু নির্বাচন দেখেছি, গত 54 বছরে বহু নির্বাচন দেখেছি। কোনো নির্বাচনকেই পরিপূর্ণভাবে আপনি ওটা বলতে পারেন না, কম আর বেশি কিছুটা দুষ্টমি বা দুষ্ট ছিল। আমরা এবার চাই এই নতুন যে পরিপ্রেক্ষিত হয়েছে, আমাদের রাজনৈতিক যে জীবনে নতুন একটি মোড় আমরা নিয়েছি, এই সময় যেন অবশ্যই নির্বাচনটা পরিপূর্ণভাবে মানুষের হৃদয়কে দখল করতে পারে, তাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারে। মানুষ কিন্তু নির্বাচনে খুবই উৎসাহী ভোট দেওয়ার জন্য, কারণ বিগত অন্তত তিনটা নির্বাচনে কোনো রকম ভোট তারা দিতে পারেনি। এটা দুর্ভাগ্যজনক। আর আমাদের যে গণতান্ত্রিক চৈতন্য বা আমাদের যে গণতান্ত্রিক প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। আমরা চাই যে আমাদের এই ত্রুটিগুলো মুক্ত হোক। মুক্ত হলেই কিন্তু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক যে রীতিনীতির যে উইংস, 4-5টা যে উইংগুলোকে বলা হয়, যে গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিকভাবে শাসন পরিচালিত হতে হলে গুড গভর্নেন্স দরকার, নির্বাচন কমিশনের সেটা তো ঠিক আছে। আমি যে শিরোনামটি পড়েছিলাম, ধরুন নির্বাচনী ট্রেনের কথা বলা হচ্ছে, নির্বাচনী ট্রেন শুরু হলো, কিন্তু এই যে যারা স্টেক হোল্ডার, যারা সবাই জড়িত, যেটা যেমন জামায়াতের যে বক্তব্য, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং বলা হচ্ছে বিদেশ থেকে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থ হয়। তো এই ধরনের আলোচনাগুলো যখন এটা ওনারা যথার্থ বলেন নাই। রাজনীতি বিদেশ থেকে মানে বলেছেন নাকি? উনি তো বাংলাদেশের লোক, ওখানে গেছেন, কাজে গেছেন। এই কথাগুলোর মানে কি? এই কথা মানে হলো নিজেদের ভিতরে সংকীর্ণতা, এটাকে প্রকাশ করা। বুঝতে হবে যে আমরা নির্বাচনী ট্রেনে উঠেছি, এখন আমরা কোথায় পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, বরং
সহযোগিতা করতে হবে, প্রতিনিয়ত সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আমাকে দাম দিল না, ওনাদের দাম দিল, এই ধরনের হীনতর মনোভঙ্গি থাকা উচিত না, এনসিপিরও না, জামায়াতেরও না। অনেক ধন্যবাদ। আমরা একটু যুদ্ধের কথা আপনি বলছিলেন, সেই আলোচনাটি একটু যেতে চাই। কেউ কোনো পত্রিকার শিরোনাম করেছে বিশ্বযুদ্ধ কি আসন্ন, শেষ পর্যন্ত কি বিশ্বযুদ্ধ হবে? ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলকে সহযোগিতা করলে হামলা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে, ইরান সতর্কবাণী দিয়েছে। এবং 100-র কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংঘাত বন্ধ করতে বলছে চীন, এবং 9 পরমাণু বিজ্ঞানী হত্যার দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালী বন্ধের কথা ভাবছে ইরান। তাহলে এইসব কাণ্ড যদি হয় শেষ পর্যন্ত, ওই যে আয় দেখি দেখতে দেখতে তো শেষ পর্যন্ত না ভয়াবহ হয়ে যায় কিছু। খুবই ভয়াবহ মানে কথা, যে সব তথ্যগুলো দেওয়া হচ্ছে, যে হরমুজ প্রণালী যদি বন্ধ করে, যে টোটাল পৃথিবীর সমস্ত কি বলে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ওটা একটা গেটওয়ে, একটা বড়, ওটা একটা গেটওয়ে ধরনের, যে চীনের পাশে একটি আছে মালাক্কা প্রণালী আছে, সেটা যদি বন্ধ হয় তাহলে একেবারে বাণিজ্য শেষ হয়ে যাবে। চীন সুন্দর কথা বলেছে যে তোমরা এই সংঘাত সৃষ্টি করেছো ইসরায়েলের বিরুদ্ধে, বলছে যে তোমরা এটা বন্ধ করো। মানুষ কেন নিজেদের কথা মানে খালি ভাবে, মানুষের কথা কেন ভাবে না? যে ইরানে যারা থাকে তারাও মানুষ, আবার ইরানকেও ভাবতে হবে যে যারা ইসরায়েলে থাকে তারাও মানুষ। না, কেউ ধর্মীয়ভাবে ইয়াহুদি, কেউ হয়তো ধর্মীয়ভাবে মুসলমান, মানুষ তো এই কথাটা কেন বুঝে না? এই যে ধরেন ইসরায়েল গত কতদিন ধরে মানে গাজাকে ধ্বংসস্তূপে তৈরি করেছে, নিশ্চিন্ত করে ফেলেছে, যে 50-55 হাজার মানুষকে মেরেছে। এই যে ক্ষতি, মানব হত্যার যে এই দায় ইসরায়েলকে অবশ্যই নিতে হবে, এবং তার জবাবদিহি করতে হবে। শুধু ইসরায়েলকে নয়, ইসরায়েলকেও করতে হবে, আমেরিকাকেও করতে হবে, কারণ আমেরিকা ওর মদতদাতা, আমেরিকা তার অস্ত্রদাতা, আমেরিকা তার সমস্ত কিছুই। এই যে বললো ইরান যে 2-3টা দেশের কথা বলছে, আমেরিকা, যুক্তরাজ্য, হয়তো যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের ঘাঁটিতে, হ্যাঁ ঘাঁটিতে করবে, কারণ এই প্রত্যেকটা মানে দেশে আমেরিকান ঘাঁটি আছে, ইভেন সৌদি আরবে আছে। সৌদিরা বা মুসলমান দেশগুলো কেন এর জবাব দিচ্ছে না? এই যে মানুষ হত্যার যে মানে কাজগুলো বিরুদ্ধে কেন তারা সোচ্চার হচ্ছে না? তারা কি খালি কেবল ধরে যে তারা যেহেতু ইরানিরা ধরেন মুসলমান এবং শিয়া, এই ফ্যাকরা দিয়ে কি তাদেরকে মানুষ হিসাবে তাদেরকে ছোট করা যাবে? এখানে বৈষম্যের জায়গাটা অবশ্যই মানসিকভাবে আমরা বৈষম্যবাদী। হ্যাঁ, এই নৈতিকতা পরিহার করতে হবে, এটা বুঝতে হবে যে এটা তারা মানুষ, যে কোনো ধর্ম অবলম্বন হোক না কেন, তারা মানুষ এবং তাদেরকে বাঁচাতে হবে। আপনি যেভাবে বললেন, মোটা দাগে যদি ওই কথাটা ভাবতাম তাহলে তো পৃথিবীতে এত যুদ্ধ বিগ্রহ এত কিছু ঘটতো না মানুষের। যেমন গাজার কথা বললেন, যে অব্যাহত গতিতে পৃথিবীব্যাপী শিরোনাম হচ্ছে, মানুষ জানছে, শিশুরা নিহত হচ্ছে, কিন্তু কারো কোনো রিয়াকশন চলছে, এবং এই মৃত্যুগুলো যেন কোনো ব্যাপার না, মানুষের মৃত্যু যেন কোনো ব্যাপার না। এর পিছনে আছে আরো ওয়ার ইন্ডাস্ট্রির বড় রকম হাত আছে। তাদেরকে রক্ষা করার জন্য, তাদের লাভকে অস্ত্র বিক্রিটা করছে। এই যে ধরেন টনকে টন বা কোটি কোটি টাকার অস্ত্র দিচ্ছে, বিভিন্ন অস্ত্র দিচ্ছে, সেটা কি মাগনা? না, অবশ্যই টাকা দিয়ে, বিপুল অঙ্কের। তার মানে এমন কথাও তো শোনা যায়, যুদ্ধ জিয়ে রাখা হয় বড় দেশগুলো, তারা অস্ত্র বিক্রির কারণেই। অবশ্যই যে বলা হয় না, এইটাই চরমতম সত্য। আমার মনে আছে যে আমেরিকা তার অর্থনৈতিক দুরবস্থাকে কাটিয়ে ওঠানোর জন্য 1 বছরে $30 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছিল। 1 বছরে $1 বিলিয়ন অস্ত্র কম নয়, বুঝতে হবে। এটা ওবামার সময় হয়েছে। তো বুঝতে হবে যে মানুষ হত্যার জন্য আপনারা যতটা উৎসাহী, মানুষকে রক্ষার জন্য কেন উৎসাহী নন? সেটাই তো হওয়া উচিত, মানুষকে রক্ষার জন্য উৎসাহ। সেটা হওয়া উচিত না। মানুষের মৌলিক কাজ যদি আপনি ভাবেন, তাহলে মানুষ যে কথাটা আমরা বলছি যে মানবতাবাদী বা আমাদের
মানসিকতাই হলো, আমরা যে মানুষ এই কথাটা তৈরি হয়েছে হলো আমাদের মানবিক চিন্তা ভাবনা এবং আমাদের সাংস্কৃতিকভাবে আমরা উত্তরিত হয়েছি বলে মানুষ আমরা, তাই না? এই মানুষকে বাঁচাতে হবে, এটাই প্রধান। হত্যা করতে হবে এটা প্রধান নয়। সেটা যেভাবে বললেন, সেটা যদি হত্যা করতে হবে এটা নয়, এটাই যদি ভাবি তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে যেত, অনেক সুন্দর উচিত, সুন্দর হয়ে যেত। আপনি যেটা একটা প্রসঙ্গ তুললেন, যেটা হলো যে বৈষম্য এবং অন্যান্য বিষয়গুলো, যদি আমি একটু দেশের প্রসঙ্গে একটু আসি, এই মৌসুমটা কিন্তু আমের মৌসুম, এবং আমের জন্য আমাদের সারা বছর অপেক্ষা থাকে, লিচুর জন্য অপেক্ষা থাকে। তো আমি প্রথম আলোতে আজকে একটি রিপোর্ট পড়লাম, 20 টাকা কেজির আম ঢাকায় এখন 80 টাকা। আচ্ছা, এখন যদি 20 টাকার আম ঢাকা পর্যন্ত আসতে যদি 80 টাকা দিয়ে আমার কিনতে হয়, এখানে যেটা বলা হচ্ছে 20 টাকা কেজিতে কিনে ক্রেটে ভরে ঢাকায় আনতে খরচ হয় 11 থেকে 12 টাকা, তার মানে তাতে দাম বাড়ায় 32 টাকা কেজি। সেই আমটি ঢাকায় আমরা এখন কিনি 70 থেকে 80 টাকা। এইটা তো চলছে, প্রকাশ্যে চলছে। তো এই প্রকাশ্যে চলাটার দেখভাল করার কেউ নেই? প্রকাশ্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব তো সরকারের। জি, শুধু কি সরকারের, আমাদের আপনারও তো আছে। আমি এখন কি করবো? আমি বাজারে যাব, উনি 70-80 টাকা যাচ্ছে, আমার করণীয় কি আছে? না, আমাদের সংঘবদ্ধ হওয়া উচিত যে তো এই অন্যায় আমরা মানতে রাজি না। তুমি অবশ্যই এটা 32 টাকা খরচ হয়, তুমি 40 টাকা বিক্রি করতে পারো, 50 টাকা করো, 50 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। এখন আমি ধরেন আমার বাসার সামনের যে এইগুলো বসে, তারা কিন্তু 50 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, তাহলে একটু সামনে গিয়ে যে বড় বড় টেন্টের মতো করে আড়ত করছে, আড়ত না ঠিক, টেন্ট বানিয়ে তারপরে তাকে বিক্রি করছে। তারা চাচ্ছে 80 থেকে 90, 100 টাকা পর্যন্ত। জিজ্ঞেস করলাম কেন? স্যার ওইটা আর এটার মধ্যে পার্থক্য। কি পার্থক্য? আমরা মানে অর্গানিক বেশি, আম বেশি, আর এরা হলো ধরেন কন্টামিনেটেড, মানে যেটা ওই যে স্প্রে দিয়ে পাকানো। এবং আমি যখন আমাকে রাজশাহী থেকে আম পাঠানো হলো, বললো স্যার এটা অরিজিনালি, মানে এটাতে বাগান থেকে স্প্রে করা হয়নি। তো এই যে এই মানসিকতা বা এই ধারণাকেও বিক্রিযোগ্য করে তুলেছে তারা, এক। 2 নম্বর হলো যে এখন আপনি ওটা কিনবেন, ওটা কিনলে কিন্তু আপনি দূষিত জিনিস কিনছেন, আর আমার কাছ থেকে কিনলে কিন্তু ভালো জিনিস কিনছেন। এই যে আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে ভাগ করছি, বৈষম্য তৈরি করছি। না ওটা কিনেন না, ওটা মানে খারাপ, আমারটা কিনেন, আমারটা খুব ভালো। এইটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত না, তাই না? আর লাভের যে বিষয়টা, ইসলামেও সেটা বলেছে লাভ করবে কতটুকু? হ্যাঁ, খুবই কম, যেটা আপনাকে রাতারাতি শত শত কোটি টাকার মালিক বানাবে না, কিন্তু আপনাকে মানুষের প্রতি যে আপনার কর্তব্য দায়িত্ব সেটাকে প্রমাণ করতে হবে। এইভাবে অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠান শেষের দিকে, আমরা এই অনুষ্ঠানে শুরু করার আগে আলোচনা হচ্ছিল এরকম যে করোনার আলোচনায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। মানে আপনার শিরোনাম দেখেন, অন্য বছরের চেয়ে এই জুনে ডেঙ্গু বেশি, 4 পরিবারের স্বপ্ন কেড়ে নিল ডেঙ্গু। তো এই যে আলোচনা হচ্ছে এই মাসে করোনায় মৃত্যুর হার বেশি হচ্ছে, ঠিক সেই জায়গায় কি সতর্কতা দেখা যাচ্ছে? কোনো সতর্কতাই তো নেই। এবং এইগুলো মৃত্যুগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, গ্রামগঞ্জে এটার প্রভাব অতীতেও আমরা দেখিনি, এখনও তেমনটা ভাব দেখিনি। কেন? কারণ আমরা এই নগরে বসবাস করি, কিন্তু নাগরিক জীবন যাপনের যে পদ্ধতিগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, সেটা কিন্তু আমরা করি না। একটা জিনিস কিনলাম, খেলাম এবং ছোলাটা ফেলে দিলাম রাস্তায় অথবা ড্রেনে, অথবা যেখানে পানি জমে আপনার এডিস মশা তৈরি হচ্ছে, মানে জীবন পাচ্ছে, মানে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। হ্যাঁ, এই যে সম্পর্কযুক্ত, এই কথাটা কিন্তু আমাদের নাগরিক হিসেবে আমরা জানি না, বুঝতেও পারি না। আবার জানি মানি না। না জানি, কয়জন লোক জানে, জানি না। এটা হলে বড় জানানোর দায়িত্ব হলো সিটি কর্পোরেশনগুলোর। অনেক ধন্যবাদ। তাদের উচিত যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম,
করোনা ডেঙ্গু তার প্রভাব বাড়ছে, আমরা যেন একটু হেলাফেলা করছি নাকি, এটাই প্রশ্ন। হেলাফেলা যেন আমরা না করি। আগে স্বাস্থ্য, আগে জীবন, তারপরেই তো সবকিছু। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।